দর্শক, গুম বিষয়ে যে কমিশন গঠন করা হয়েছিল তারা যে রিপোর্ট সাবমিট করেছে সেই রিপোর্টের অংশ মাঝে মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট আকারে প্রকাশ পাচ্ছে। প্রতিটা রিপোর্ট পড়ছি আর একেবারে শিউরে উঠছি, গায়ে কাটা দিচ্ছে যে এই বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে এটা কি সম্ভব? কোন বর্বর যুগে ছিলাম আমরা গত 15টা বছর। শুধু সেই কথাই মনে পড়ছে যে ঘটনাগুলো বা যে কাহিনীগুলো এখানে উঠে এসছে, তাতে আমরা চলচ্চিত্রে দেখি বা বিদেশের সেই একেবারেই মানে বর্বর যেসব দেশ আছে বা জাতি আছে তারা যেভাবে নির্যাতন চালায়, নিপীড়ন চালায়, ঠিক তেমনই সব ঘটনা। একটা ঘটনা দেখলাম যে এখানে বলা হচ্ছে যে নির্যাতন চালানো হয়, সেই নির্যাতিত লোকজন চিৎকার করে, কান্নাকাটি করে এবং যন্ত্রণায় তাদের যে ভয়ঙ্কর যেই আত্মচিৎকার, সেই চিৎকারের মাঝেও কাছাকাছি থাকা অফিসাররা, কর্মকর্তারা, তারা তাদের মতন করে কাজ করে যান। তাদের কোনো চিত্তে কোনো চাঞ্চল্য তৈরি হয় না, কোনো তাদেরকে নাড়া দেয় না। এটাকে তারা স্বাভাবিকভাবে মানে নেয়। অর্থাৎ নির্যাতিত ব্যক্তি কাতরাবে, আকুতি করবে, এতে তাদের কিছুই আসে যায় না। তারা খুব শান্তভাবেই কাজ করে যান, এমন বর্ণনাও আছে। আবার কোনো কোনো জায়গায় বর্ণনা আছে, বিশেষ করে ডিজিএফআই সেলগুলোতে, যে সেখানে মানে যত নির্যাতনই করা হোক না কেন তার কোনো শব্দ, অর্থাৎ নির্যাতিত ব্যক্তির কোনো আকুতি, চিৎকার, সেটা বাইরে যাবে না, সেরকমও আছে। অর্থাৎ বিভিন্ন বাহিনী, বিভিন্ন রকমের সেল আছে এবং বলা হচ্ছে যে সবগুলো বাহিনী তাদের যে নির্যাতন করার যে সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে চমৎকার সমন্বয়। এক বাহিনী আরেক বাহিনীর কাছে তুলে দিচ্ছে, সেই বাহিনী আরেক বাহিনীর কাছে তুলে দিচ্ছে এবং সবার কাছেই নির্যাতনের ভিন্ন ভিন্ন কলা কৌশল আছে এবং সেইভাবেই তারা পরিচালনা করতো। আর একটা দেখলাম যে কোনো কোনো ক্ষেত্রে তাকে নির্মম হত্যার জন্য তাকে রাতের বেলায় নিয়ে যাওয়া হতো রেল লাইনের উপরে বেঁধে রাখা হতো, যাতে ট্রেনটা তার উপর দিয়ে যায় এবং লাশগুলো যাতে একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। অর্থাৎ তার কোনো যাতে কোনো এমনভাবে ট্রেনটা যাবে তার দেহের উপর দিয়ে যে তার কোনো চেহারা যাতে বোঝা না যায়, ছিন্ন ভিন্ন হয়ে যাবে এমন একটা, এবং বলা হবে যে সে রেল লাইনে পার হতে যে মারা গেছে। এইভাবে কাহিনী সাজানো। তো আরো নানা কাহিনী আছে যে একটা নদীতে নিয়ে যাওয়া হতো, তারপরে সিমেন্টের ব্যাগের মধ্যে ঢুকায় তাদেরকে ফেলে দেওয়া হতো যাতে সেই লাশ কখনো উপরে ভাসতে না পারে। দর্শক, ভয়ঙ্কর এই সব কাহিনীগুলো এখানে প্রথম আলোর একটা রিপোর্টে এসছে যে কিভাবে এইগুলো আছে। এখানে বলা হচ্ছে, গুমের পর নির্যাতনের যেসব ঘটনার বিষয়ে তদন্ত কমিশন জানতে পেরেছে তা নৃশংস এবং যে পদ্ধতিতে নির্যাতন চালানো হয়েছে তা ভয়াবহ। তবে সামরিক কর্মকর্তাদের সঙ্গে পুলিশের মতো অন্য বাহিনীর নির্যাতনের ঘটনায় বেশ পার্থক্য দেখা গেছে। ঠোঁট সেলাই, যৌনাঙ্গে বৈদ্যুতিক শক। এখানে বলা হচ্ছে যে কিভাবে নির্যাতন করা হচ্ছে তার একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ডিবি এবং পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের মতো বেসামরিক বাহিনীগুলোর বন্দিশালায় নির্যাতন চালানো হতো নিয়মিতভাবে ডিবিতে এবং সিটিটিসিতে নির্যাতন চালানো হতো নিয়মিতভাবে। গুম কমিশনের তদন্তে উঠে এসছে নির্যাতনের ক্ষেত্রে এমন কিছু যন্ত্র সরঞ্জাম ব্যবহার করা হতো যেগুলো শুধু নির্যাতন চালানোর জন্য তৈরি। একই জায়গায় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা নিয়মিত নির্যাতন চালাতেন। গুমের শিকার ব্যক্তিদের কথা থেকে জানা গেছে বন্দিশালার কাছাকাছি অবস্থানে বসে অফিস করতেন কর্মকর্তারা। আশেপাশে নির্যাতনের শিকার ব্যক্তিরা যন্ত্রণায় কাতরালেও শান্তভাবে তারা কাজ করে যেতেন। এতে বোঝা যায় এসব বিষয়ে এই কর্মকর্তাদের কাছে খুব স্বাভাবিক ঘটনা। তবে সামরিক কর্মকর্তাদের নিয়ন্ত্রিত বাহিনীগুলো যেমন র্যাব ও ডিজিএফআই গোপন বন্দিশালায় নির্যাতনের জন্য ছিল বিশেষ বন্দোবস্ত। এসব গোপন বন্দিশালায় এমনভাবে তৈরি করা হতো যেখানে শব্দ বাইরে থেকে শোনা যেত না। নির্যাতনের জন্য বিশেষ যন্ত্র সরঞ্জাম থাকতো। শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর জন্য বিশেষভাবে যন্ত্র সরঞ্জাম তৈরি করা হতো। কমিশন জানিয়েছে তদন্তের স্বার্থে এসব গোপন বন্দিশালা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। চূড়ান্ত প্রতিবেদনে বন্দিশালা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। নির্যাতনের ধরন ও মাত্রা নিয়ে ধারণা দিতে দুটি ঘটনা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী এই প্রতিবেদনে। একটি হচ্ছে 2010 সালে রাজধানীর ধানমন্ডি থেকে একটা তরুণকে তুলে নিয়ে যাওয়া হয়।
ওই তরুণ জানায় ধরে নিয়ে যাওয়ার পর তাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো রকম চেতনানাশক কোনো ওষুধ ব্যবহার না করে তার দুইটা ঠোঁট সেলাই করে দেওয়া হয়। দ্বিতীয় ঘটনাটি 2018 সালে। এবার মাঝবয়সী এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার পর তার যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এই ব্যক্তির উপরে ভয়াবহ নির্যাতনের ঘটনাটি ঘটে র্যাবের এক বন্দিশালায়। কমিশন বলছে এই দুটি ঘটনায় নির্যাতনের মাত্রা ও ব্যাপ্তি কতটা ভয়াবহ ছিল তার ইঙ্গিত পাওয়া যায়। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলির মধ্যেও এই ধরনের নির্যাতনের সংস্কৃতি তৈরি এবং এর প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। তারপরে গুলি করে নদীতে লাশ ফেলে দেওয়া, এই ঘটনা তো আছে পোস্তগোলা কাঞ্চন ব্রিজ এলাকায় নিয়মিতভাবে ঘটত। এবং একজন র্যাবের একজন কমান্ডার ছিলেন, অংশ নিতেন সরাসরি, কর্মকর্তারা সরাসরি অংশ নিতেন। র্যাবের একটি ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন, এমন একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, র্যাবে যোগদানের পর ওরিয়েন্টেশনের কথা বলে সংস্থাটির তৎকালীন গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তাকে কোন একটি সেতুতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার সামনে দুইজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। গোয়েন্দা প্রধান নিজেই ছিলেন। র্যাবের গোয়েন্দা শাখার কর্মরত ছিলেন এমন একজন সেনা সদস্য কমিশনকে জানান, গুমের শিকারে এক ব্যক্তি সেতু থেকে নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। নদীতে লাফ দেওয়ার পরে ওই ব্যক্তিকে তুলে আনেন তিনি। উদ্ধারের পর সেখানেই তাকে হত্যা করা হয়। চিন্তা করেন, তাকে উদ্ধার করে সেখানেই তাকে হত্যা করলো। তারপর রেল লাইনে নিয়ে যাওয়া হতো, রেল লাইনে এমনভাবে রাখতো যাতে ট্রেন গেলে ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওই সেনা সদস্য বলেন, গাড়িতে করে লাশ এনে রেল লাইনের উপরে রাখার পর তিনিও একজন কর্মকর্তা গাড়িতে বসে অপেক্ষা করতে থাকেন কখন ট্রেন আসবে। ট্রেন ওইভাবে মানে চাপা দিয়ে ছিন্ন ভিন্ন হবার পর তারপর তারা চলে যেতেন। আরো একটা ভয়ঙ্কর ঘটনা, গুমের শিকার এক ব্যক্তিকে চলন্ত গাড়ির সামনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার একটি ঘটনা কমিশন জানতে পেরেছে। জীবিত ফিরে আসা একজনের ভাষ্যমতে প্রথমে একটা মহাসড়ককে নিয়ে যাওয়া হয়। এরপর একজন পুলিশ কর্মকর্তা চলন্ত একটি গাড়ির সামনে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেন, কিন্তু গাড়িটি পাশ কাটিয়ে চলে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। তবে ওই পুলিশ কর্মকর্তা দ্বিতীয়বার গাড়ির সামনে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করেননি। এই কারণে গুমের শিকার ওই ব্যক্তি শেষ পর্যন্ত বেঁচে যান। দর্শক বোঝেন, এগুলি মানে ইতিহাস, নির্যাতনের এই ইতিহাস থাকবে আমাদের। এই জাতিকে বহুদিন বহন করতে হবে। 15 বছরে এক এক করে যদি অনেক মানুষের এইভাবে নির্যাতনের শিকার হয়েছে, এগুলি পাক হানাদার বাহিনীর নির্যাতন বা অন্য যে কোনো বাহিনীর নির্যাতনকে আসলে হার মানায়। এই ইতিহাস চাপা রেখে আওয়ামী লীগ আবার মাথা তুলে দাঁড়াবে, জাতির সামনে উন্নয়নের বয়ান দেবে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলবে? লজ্জা লজ্জা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।